আদর্শ হিন্দু হোটেল। লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সত্যই চাকরি গেল শেষকালে। হাজারি জানে রানাঘাটের কোনো হোটেলে তাহার চাকুরি আর হইবে না। যদুবাবু যে একবার তাহাকে হোটেলে লইতে চাহিয়াছিলেন বটে, কিন্তু এখন সে চুরির অপবাদে হাজত বাস করিয়া আসিয়াছে। কেউই তাহাকে চাকুরি দিবে না। হাজারি দেখিল সে নিজের অজ্ঞাতসারে চূর্ণী নদীর ধারেই চলিয়াছে। তাহার সেই প্রিয় গাছতলাটিতে গিয়া বসিবে, বসিয়া ভাবিবে। ভাবিবার অনেক কিছু আছে, কিন্তু প্রায় 2 ঘণ্টা নদীর ধারে বসিয়া থাকিয়াও ভাবনার কোনো মীমাংসা হইল না। আজ রাত্রে অবশ্য স্টেশনের প্ল্যাটফর্মে শুইয়া থাকিবে, কিন্তু কাল যায় কোথায়? 2.5 টাকার মধ্যে 2 টাকা বাড়িতে পাঠাইতেই হইবে। টেপির মুখে হয়তো তাহার মা 2 ভাত দিতে পারিতেছে না। এ চিন্তা তাহার পক্ষে অসহ্য। না, কালই টাকা 2 পাঠাইবে ডাকে। মনি অর্ডার ফি দিবে আদুলিটা হইতে। পুরো 2 টাকা বাড়িতে যাওয়া চাই। স্টেশনের প্ল্যাটফর্মে শেষ রাত্রের দিকে সামান্য ঘুম হইল। ফরিদপুর লোকালের শব্দে খুব ভোরে ঘুম ভাঙিয়া গেল। তবুও সে শুইয়াই রহিল। আজ আর তাড়াতাড়ি বড় উনুনে ডেচকি চাপাইতে হইবে না। উঠিয়া কি হইবে? অনেকক্ষণ পর্যন্ত সে শুইয়াই রহিল। ডাউন দার্জিলিং মেল আসিল, চলিয়া গেল। বনগা লাইনের ট্রেন ছাড়িল। রোদ উঠিয়াছে। প্ল্যাটফর্ম ঝাড় দিতে আসিয়াছে ঝাড়ুদার। আর একখানা গাড়ির ডাউন দিয়াছে আংরাঘাটার দিকে। মুর্শিদাবাদ লালগোলা প্যাসেঞ্জার। এই, কোন নিজ যাতা হয় রে? এই, উঠো, হট যাও। ঝাড়ুদার হাঁকিল। হাজারি উঠিয়া হাই তুলিয়া কলে গিয়া হাত মুখ ধুইল। সে কোথায় যায়, কি করে? গত 6-7 বছরের মধ্যে এমন নিষ্ক্রিয় জীবন সে কখনো যাপন করে নাই। কাজ, উনুনে ডেকচি চাপাও, কর্তামশায়ের চায়ের জল গরম করো আগে, বাজারে আজ কার পালা, হই রই ব্যাপার, ঝাড়া বকুনি, পদ্মঝিয়ের চেঁচামেচি। বেশ ছিল। পদ্মঝিয়ের বকুনিও যেন এখন সুমিষ্ট বলিয়াই বোধ হইতেছে। পদ্ম খারাপ লোক নয়। কাল রাত্রে খাইতে বলিয়াছিল, টাকা দিয়াছে। রতন ঠাকুরও বড় ভালো লোক। বংশী ঠাকুরের ভাগ্নিওটিও বড় ভালো। সবাই ভালো লোক। বংশীর সেই ভাগ্নিও তার টেপির উপযুক্ত বধ। দুজনে সুন্দর মানাইত। ছেলেটিকে বড় পছন্দ হইয়াছিল তা। আকাশ কুসুম মিথ্যা আশা। টেপিকে খাওয়াইয়া বাঁচিয়া রাখিতে পারিলে তবে তো তার বিয়া। গত 6 বছরে হাজারির একটা বড় অভ্যাস হইয়া গিয়াছে, সকালে বিকালে চা খাওয়া। এখন চা খাইতে হইবে পয়সা খরচ করিয়া। সেই জন্য হাজারি চা খাওয়ার ইচ্ছাকে দমন করিল। হঠাৎ তাহার মনে হইল কুসুমের সঙ্গে একবার দেখা করা একান্ত আবশ্যক। আজ 7-8 দিন কুসুমের সঙ্গে তার দেখা হয় নাই। চুরির জন্য হাজতে যাওয়ার সংবাদ বোধহয় কুসুম শোনে নাই। কে তাহাকে আর সে খবর দিয়াছে? চা ওখানেই খাওয়া চলিতে পারে। কুসুমের সঙ্গে একটা পরামর্শও করা দরকার। তাহার নিজের মাথায় তো কিছুই আসিতেছে না। কুসুম কড়া নাড়ার শব্দে দরজা খুলিয়া হাজারিকে দেখিয়া বিস্মিত কণ্ঠে বলিল, আপনি জ্যাঠামশাই? এমন অসময়ে যে? এতদিন আসেননি কেন? চলো, ভেতরে বসি, অনেক কথা আছে। কুসুম ঘরের মেঝেতে শতরঞ্চি পাতিয়া দিল। হাজারি বসিয়া বলিল, মা কুসুম, একটু চা খাওয়াবে? এক্ষুনি করে দিচ্ছি জ্যাঠামশাই, একটু বসুন আপনি। শুধু চা নয়, চায়ের সঙ্গে আসিল একখানা রেকাবিতে খানিকটা হাডুয়া। হাজারি চা খাইতে খাইতে বলিল, কুসুম মা, আমার চাকরি গিয়েছে। কুসুম বিস্ময়ের সুরে বলিল, কেন? চুরি করেছিলাম বলে? চুরি করেছিলেন? ওরা তো তাই বলে। 5-6 দিন হাজতেও ছিলাম। হাজতে ছিলেন? হ্যাঁ। মিথ্যে কথা। কুসুম দাঁড়াইয়াছিল। হাজারির সামনে মাটির উপর ধপাস করিয়া বসিয়া পড়িয়া কৌতূহল ও অবিশ্বাসের দৃষ্টিতে হাজারির মুখের দিকে চাহিয়া রহিল। না মা, মিথ্যে নয়, সত্যিই হাজতে ছিলাম, চুরির আসামি হিসেবে। হাজতে থাকতে পারেন জ্যাঠামশাই আপনি? কিন্তু চুরি আপনি করেননি, করতে পারেন না, সেইটা মিথ্যে কথা, তাই বলছি। আমি চুরি করতে পারি নে? কক্ষনো না জ্যাঠামশাই, আপনাকে আমি জানি নে, চিনি নে? তোমার মা এত বিশ্বাস আছে আমার উপর? কুসুম অন্যদিকে মুখ ফিরাইয়া চুপ করিয়া রহিল। মনে হইল সে কান্না চাপিবার চেষ্টা করিতেছে। হাজারি বাঁচিল।
কুসুম সত্যিই তার মেয়ে বটে। তাহার বড় ভয় ছিল কুসুম জিনিসটা কিভাবে লইবে কে জানে। যদি বিশ্বাস করিয়া বসে যে সত্যই সে চোর জগতে, তাহা হইল হাজারির একটা অবলম্বন চলিয়া যাইবে। আপনি এখন কোথা থেকে আসছেন জ্যাঠামশাই? কাল রাত্রে স্টেশনে ছিলাম। যাবো আর কোথায়? সেখান থেকে উঠে আসছি। ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করাটা দরকার মা। হয়তো আবার কতদিন। কেন, আপনি যাবেন কোথায়? একটা কিছু হিললে তো করতে হবে। বসে থাকলে তো চলবে না, বুঝতেই পারছ। দেখি কি করা যায়। এখানে আর কোনো হোটেলে চুরির অপবাদ রটেছে মা। এখানকার কোনো হোটেলে নেবে না। দেখি, একবার ভাবছি গোয়ারই যাই। সেখানে অনেক হোটেল আছে, খুঁজে দেখি সেখানে। কুসুম খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, সে যা হয় হবে এখন। আপাতত আপনি নিয়ে আসুন, তেল এনে দে, তারপর রান্নার জোগাড় করে দিচ্ছি। এখানে দুটি ভাতে ভাত চড়িয়ে খান। না মা, ওইসব হাঙ্গামার দরকার নেই, থাক। খাওয়ার জন্য কি হয়েছে? আমি তোমার সঙ্গে দুটো কথা কইলাম, এই তো বেশ। ভাবলাম কুসুমের সঙ্গে একবার পরামর্শ করি গিয়ে, তাই এলাম। একটা বুদ্ধি দাও তো মা। একার বুদ্ধিতে আর কুলোচ্ছে না। তারপর বুড়োও তো হয়ে পড়েছি। কুসুম হাসিয়া বলল, পরামর্শ এখন পরে হবে। না যদি খান, তবে আমি আজ সারাদিন দাঁতে কুটো কাটবো না বলে দিচ্ছি জ্যাঠামশাই। ওসব শুনবো না। আগে নিয়ে আসুন, তারপরে ভাত চাপান। আমিও আপনার প্রসাদ দুটি পাই। মেয়ের বাড়ি এসেছেন, যতই গরিব হই। আপনাকে না খাইয়ে ছেড়ে দেবো ভেবেছেন বুঝি? ভারী টান তো মেয়ের ওপর। অগত্যা হাজারি চূর্ণির ঘাটে স্নান করিতে গেল। ফিরিয়া দেখিল গোয়াল ঘরের এক কোণে ইতিমধ্যে কুসুম কখন লেপিয়া পুছিয়া পরিষ্কার করিয়া ইট দিয়া উনুন পাতিয়া ফেলিয়াছে। একটা পেতলের মাজা বৌভান দেখাইয়া বলল, এতেই হবে জ্যাঠামশাই, না নতুন হাঁড়ি কাটবেন? না না, নতুন হাঁড়ির দরকার নেই, ওতেই বেশ হবে এখন। ভাত নামিবার কিছু পূর্বেই একটি ছেলে গোয়াল ঘরের দৌড়ে আসিয়া উঁকি মারিয়া ইঙ্গিতে কুসুমকে বাহিরে ডাকিল। হাজারি দেখিল তাহার হাতে একখানা গামছায় বাঁধা হাট বাজার, অন্য হাতে একখানা বড় ইলিশ মাছ ঝোলানো। একটুখানি দাঁড়ান জ্যাঠমশাই, মাছ কুটে আনি। হাজারি অত্যন্ত লজ্জিত ও বিপন্ন হইয়া উঠিল কুসুমের কাণ্ড কারখানা দেখিয়া। পাশের বাড়ির ছেলেটিকে ডাকিয়া কুসুম কখন বাজার করিতে দিয়াছে। কুসুম গরিব মানুষ, এত বড় মাছ কিনিতে দেওয়ার কারণ কি কিছু ছিল? না, বড় ছেলে মানুষ এখনো, এদের কাণ্ডজ্ঞান আর হবে কবে? কুসুম হাজারির তিরস্কারের কোনো জবাব দিল না। মৃদু মৃদু হাসিয়া বলিল, আপনার রান্নায় ইলিশ মাছ একদিন খেতে যদি স্বাদ হয়েই থাকে, তবে মেয়েকে অমন করে বকতে নেই জ্যাঠামশাই। হাজারি অপ্রসন্ন মুখে বলল, না, যত সৎ ছেলে মানুষের ব্যাপার। আহারাদির পর হাজারির বিশ্রামের ব্যবস্থা করিয়া দিয়া কুসুম খাইতে গেল। গত রাত্রে ভালো ঘুম হয় নাই। ইতিমধ্যে হাজারি কখন ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙিল, তখন প্রায় বিকাল হইয়া গিয়াছে। কুসুম ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কাল তো ঘুম হয়নি মোটেই, স্টেশনের বেঞ্চিতে শুয়ে শুয়ে। তা বুঝতে পেরেছি। ঘুমিয়েছেন ভালো তো? চা করে আনি, উঠে মুখ ধুয়ে নিন। চায়ের সঙ্গে কোথা হইতে কুসুম গরম জিলিপিও আবার আনাইয়া দিল। বলিলেও শোনে না। বলিল, ওই তো মোড়ে হারান ময়রার দোকানে এ সময় বেশ গরম গরম জিলিপি ভাজে, চায়ের সঙ্গে বেশ লাগবে। শুধু চা খাবেন? ইহার উপর আর কত অত্যাচার করা চলিতে পারে? আজই এখান হইতে সরিয়ে না পড়িলে উপায় নাই। হাজারি ঠিক করিল, চা খাইয়া আর একটু বেড়া গেলেই এখান হইতে রওনা হইবে। কুসুম পান সাজিয়ে আনিয়া হাজারির সামনে মেঝেতে বসিল। তারপর এখন কি করবেন ভেবেছেন? ওই তো বললাম, গোয়ারে গিয়ে চাকরির চেষ্টা করব। যদি সেখানে না পান, তবে কলিকাতা যাব। তবে পাড়াগাঁয়ের মানুষ, কলকাতায় যাতায়াতের তো অভ্যেস নেই, অত বড় শহরে থাকারও অভ্যেস নেই, তাই ভয় করে। আমার একটা কথা শুনবেন জ্যাঠামশাই? কি? শোনেন তো বলি। বড় না মা, কি বলবে? আমার সেই গহনা বাঁধা দিয়ে কি বিক্রি করে আপনাকে 200 টাকা এনে দিই। আপনি তাই দিয়ে হোটেল খুলুন। আপনার রান্নার সুখ্যাতি দেশ জুড়ে। হোটেল খুললে দেখবেন কেমন পসার জমে। এই রানাঘাটেই খুলুন, ওই চক্রবর্তীর হোটেলের পাশেই খুলুন। পদ্ম চোখ টাটিয়ে মরুক।
মেয়ের পরামর্শ শুনুন জ্যাঠামশাই, আপনার উন্নতি হবে। কোথায় যাবেন এই বয়সে পরে চাকরি করতে? হাজারীর চোখে প্রায় জল আসিয়া পড়িল। কি চমৎকার! এই অদ্ভুত মেয়ে কুসুম, মেয়েই বটে তার, কিন্তু তা হইবার নয়। নানা কারণে কুসুমের টাকায় রানাঘাটে হোটেল খুলিলে ৫ জন ৫ রকম বদনাম রটাইবে উভয়ের নামে। তার উপর উপকার করিয়া নিরপরাধিনী কুসুম কলঙ্ক কুড়াইতে যাইবে কেন? ওই পদ্মঝি কি ৭ রকম রটাইয়া বেড়াইবে গাত্রদাহের জ্বালায়? তাছাড়া যদি লোকসানই হয় ধরো, যদি হাজারীর দৃঢ় বিশ্বাস সে হোটেল খুলিলে লোকসান হইবে না, তা হইলে কুসুমের টাকাগুলি তো মারা পড়িবে। না, তার দরকার নাই। মা কুসুম, একবার তো তোমাকে বলেছিলাম তোমারও টাকা নেওয়া হবে না। আবার কেন সেই কথা? আমাকে এই গাড়িতেই গোয়ারি যেতে হবে, উঠি। কুসুম গড় হইয়া প্রণাম করিয়া বলিল, আচ্ছা, কথা দিয়ে যান, যদি গোয়ারিতে না চাকরি জোটাতে পারেন তবে আবার আমার কাছেই ফিরে আসবেন। তোমার কাছে মা? কেন বলো তো? এসে ওই টাকা নিতে হবে, হোটেল খুলতে হবে। ওই টাকা আপনার জন্য হোটেলের জন্য তোলা আছে। শুধু আপনার ভালোর জন্যই বলছি, তা ভাববেন না জ্যাঠামশাই। আমারও স্বার্থ আছে। আমার টাকাগুলো আপনার হাতে খাটলে তা থেকে ২ পয়সা আমিও তো পাবো। গরিব মেয়ের একটা উপকার করলেনই বা। হাজারি হাসিয়া বলিল, আচ্ছা, কথা দিয়ে গেলাম। যদি আসি তবে তোমার কাছেই ফিরে আসবো। এসো, কল্যাণ হোক। মনে রাখবেন কিন্তু মেয়ের কথা। তুমিও মনে রেখো তোমার বুড়ো জ্যাঠামশাইয়ের কথা। ইস! আমার জ্যাঠামশাই বুড়ো বই কি! না, ছেচল্লিশ বছর বয়স হয়েছে, বুড়ো নয় তো কি! দেখায় না তো বুড়োর মতো। বয়স হলেই হলো, আসবেন আবার কিন্তু তাহলে। আচ্ছা মা। হাজারি পুঁটলি লইয়া বাটির বাহির হইল। কুসুম তাহার সঙ্গে সঙ্গে বড় রাস্তা পর্যন্ত আসিয়া আগাইয়া দিয়া গেল। রানাঘাট হইতে বাহির হইয়া হাজারি হাঁটা পথে চাকদার দিকে রওনা হইল। প্রথমে ডাকঘর হইতে বাড়ির ২টি টাকা মনি অর্ডার পাঠাইবার ইচ্ছা ছিল, কিন্তু ডাকঘরে গিয়া দেখিল মনি অর্ডার নেওয়া বন্ধ হইয়া গিয়াছে। ডাকঘর খোলা না থাকার জন্য পরে হাজারি ভগবানকে ধন্যবাদ দিয়াছিল। চাকদা যাইবার মাঝপথে সেগুন বাগানের মধ্যে সন্ধ্যার অন্ধকার নামিল। একটা সেগুন গাছের তলায় দুখানি গরুর গাড়ি দাঁড়াইয়া আছে। লোকজন নামিয়া গাছতলায় রান্না চড়াইয়াছে। হাজারি জিজ্ঞাসা করিয়া জানিল, সন্মুখের পূর্ণিমায় কালীগঞ্জে গঙ্গা স্নানের মেলা উপলক্ষে উহারা মেলার দোকান করিতে যাইতেছে। হাজারি তাহাদের সঙ্গ লইল। রাত্রে আহারাদির পরে সবাই গাছতলায় শুইয়া রাত্রি কাটাইল। দোকানের মালিকের নাম প্রিয়নাথ ধর। জাতিতে সুবর্ণমণি। মণিহারির দোকান লইয়া মেলায় যাইতেছে। হাজারীর পরিচয় পাইয়া ধর মহাশয় প্রস্তাব করিল, মেলায় কয়েকদিন তাহারা কেনাবেচা লইয়া ব্যস্ত থাকিবে। এই কয়দিন হাজারী যদি রান্না করিয়া সকলকে খাওয়ায়, তবে সে দৈনিক খোরাকি ও মেলা অন্তে কয়েকদিনের মজুরি স্বরূপ ২ টাকা পাইবে। প্রিয়নাথ ধরের দোকান ৩ খানি। একখানি তার নিজের, অপর ২ খানি তাহার জামাই ও ভ্রাতুষ্পুত্রের। কম মাইনায় সে ওস্তাদ রজনী পাইয়াছে। হাজারীর প্রথম দিনের রন্ধনেই তাহা সব প্রমাণ হইয়া গেল। সকলেই খুব খুশি। মেলায় পৌঁছিয়া কিন্তু হাজারী দেখিল রান্নার চেয়ে অধিকতর লাভের একটা ব্যবসা এই মেলাতেই তাহার জন্য অপেক্ষা করিয়া আছে। সে জিনিসপত্র কিনিয়া আনিয়া তেলে ভাজা কচুরি সিঙাড়ার দোকান খুলিয়া বসিল ধর্মহাশয়ের বাসার এক পাশে। বিনামূল্যে কচুরি খাইবার লোকে ধর্মহাশয় কোনো আপত্তি করিলেন না। কয়দিন দোকানে অসম্ভব রকমের বিক্রি হইল। মূলধন ছিল আগের সেই ২ টাকা। শেষ খরিদ্দারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে হাজারী ধর্মহাশয়ের তহবিল হইতে কয়েকটি টাকা ধার লইল। চতুর্থ দিনে সন্ধ্যাবেলা দোকানপাট উঠানো হইল। মেলা শেষ হইয়া গিয়াছে। ধর্মহাশয়ের তহবিলের দেনা শোধ করিয়া ও তাহার সকল প্রকার খরচা বাদ দিয়া হাজারী দেখিল ১৩.৫ টাকা লাভ দাঁড়াইয়াছে। ইহার উপরে ধর্মহাশয়ের রান্নার মজুরি ২ টাকা লইয়া মোট ১৫.৫ টাকা। প্রিয়নাথ ধর বললেন, ঠাকুরমশাই, আপনার যে এত চমৎকার রান্না, তা যখন আপনাকে সেগুন বাগানে প্রথম কাজে লাগাম তখন কিন্তু ভাবিনি। আমি বড়লোক নই, বাড়িতে মেয়েরাই রাঁধে, নাহলে আপনাকে আমি ছাড়তুম না কিছুতেই। বাড়িতে ১০টি টাকা পাঠাইয়া দিয়া হাজারীর মন খানিকটা সুস্থ হইল। এখন সংসারে ভাবনা সম্বন্ধে মাসখানেকের মতো নিশ্চিন্ত থাকিতে পারে সে। এই ১ মাসের মধ্যে নতুন কিছু অবশ্যই জুটিয়া যাইবে। কালীগঞ্জ হইতে যশোরে যাইবার পাকা রাস্তা ধরিয়া হাজারী আবার পথ চলিল। এই পথের দুধারে বন-জঙ্গল বড় বেশি। পূর্বে গ্রাম ছিল। ম্যালেরিয়ার অত্যাচারে বহু গ্রাম জনশূন্য হওয়াতে অনাবাদি মাঠ
ও বিধ্বস্ত পুরাতন গ্রামগুলি বনে জঙ্গলে ছাইয়া ফেলিয়াছে। সকালবেলা কালীগঞ্জ হইতে রওনা হইয়াছে। যখন দুপুর উত্তীর্ণ হয় তখন একটা প্রাচীন তেঁতুল গাছের ছায়ায় সে আশ্রয় লইল। অল্প দূরে একখানা ক্ষুদ্র প্রাসাদের গ্রাম। একটা ছোট ছেলে গরু তাড়াইয়া লইয়া যাইতেছে। তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিল গ্রামখানার নাম নতুন পাড়া। বেশিরভাগ গোয়ালাদেরই বাস। হাজারি গ্রামের মধ্যে ঢুকিয়া প্রথমেই যে খড়ের বড় আটচালা ঘরখানা দেখিল, তাহার উঠানে গিয়া দাঁড়াইল। বাড়ির মালিক কাহাকেও দেখিল না। একদিকে বড় গোয়াল, অনেকগুলি বলদ গরু বিচালির জাপ খাইতেছে। একটি ছোট মেয়ে বাহির হইয়া উঠানে দাঁড়াইল। হাজারি তাহাকে ডাকিয়া বলিল, খুকি শোনো, বাড়িতে কে আছে? মেয়েটি ভয় পাইয়া কোনো উত্তর না দিয়াই বাড়ির ভেতরে গিয়া ঢুকিল। প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করিবার পর বাড়ির মালিক আসিল। তাহার নাম শ্রী চরণ ঘোষ। হাজারিকে সে খুব খাতির করিয়া বসাইল। দুপুর গড়াইয়া গিয়াছে, সুতরাং রান্না খাওয়া করিতে বলিল। বাড়ির ভিতর হইতে একখানা জল ঠকিও এক বালতি জল আনিয়া সামনে রাখিয়া দিল। ইহারাও গোয়ালা ঘরের একপাশে রান্নার জোগাড় করিয়া দিয়াছিল। সেখানে বসিয়া রাঁধিতে রাঁধিতে হঠাৎ তাহার মনে পড়িল কুসুমের কথা। কুসুমও তাহাকে সেদিন গোয়াল ঘরের রাঁধিবার আয়োজন করিয়া দিয়াছিল। কুসুমও গোয়ালার মেয়ে। বোধহয় সেই জন্যই ইহারা গোয়ালা শুনিয়াই হাজারি ইহাদের বাড়ি আসিয়াছিল। বনের মধ্যে কোনো গোপন আকর্ষণ তাহাকে এখানে টানিয়া আনিয়াছিল। হঠাৎ সে আশ্চর্য হইয়া গোয়াল ঘরের দরজার দিকে চাহিল। একটু অল্প বয়সী বউ হাত ঘোমটা দিয়া গোয়াল ঘরে ঢুকিয়া এক চুবড়ি শাক লইয়া লাজুকভাবে দাঁড়াইয়া ইতস্তত করিতেছে। শাকগুলি সদ্য জল হইতে ধুইয়া আনা, চুবড়ি দিয়া জল ঝরিতেছে, গোয়াল ঘরের মাটির মেঝে ভিজাইয়া দিতেছে। হাজারি ব্যস্ত হইয়া বইল, এসো মা, ওতে কি আছে? বউটি লাজুক মুখে একটু হাসিয়া বইল, চাপা নোটে শাক, এখানে রাখবো? বউটি কুসুমের অপেক্ষাও বয়সে ছোট। হঠাৎ একটা অকারণ স্নেহে হাজারির মন যেন ভরিয়া উঠিল। সে বলিল, রাখো মা, রাখো রাখো। খানিকটা পরে বউটি আবার ঘরের মধ্যে গোটাকত কাঁঠাল বিচি লইয়া ঢুকিল। এবার সে যেন অনেকটা নিঃসংকোচ। পিতার বয়সী এই শান্ত প্রৌঢ় ব্রাহ্মণের নিকট সংকোচ করিতে তাহার বাধিত ছিল হয়তো। হাজারিকে বইল, কাঁঠাল বিচি খান? খাই না, কিন্তু ওগুলো কেটে দেবে। আমি ডাল চড়িয়েছি, আবার কুটি কখন? বউটি এক পাথরের বাটিতে কাঁঠাল বিচি আনিয়াছিল। বাটিটা নামাইয়া ছুটিয়া গিয়া একখানা বটি লইয়া আসিল। বউটি এক পাথরের বাটিতে কাঁঠাল বিচি আনিয়াছিল। বাটিটা নামাইয়া ছুটিয়া গিয়া একখানা বটি লইয়া আসিল এবং বিচিগুলি কুটিতে আরম্ভ করিল। হাজারির মন তৃষিত ছিল। ইহারা সবাই মেয়ের মতো, সবাই ভালোবাসে, সেবা করে, মনের দুঃখ বোঝে। হাজারি কোনো কথা বলিবার আগেই বউটি বলিল, আপনার গায়ে আমি কত গিয়েছি। হাজারি অবাক হইয়া বলিল, আমার গা কোথায় তুমি জানো? তুমি সেখানে কি করে গেলে? গঙ্গাধর ঘোষ আমার পিসেমশাই। ওহো, তুমি জীবনের ভাইজি, তাহলে কুসুমকে তো চেনো? কুসুম দিদিকে তার বিয়ের আগে অনেকবার দেখেছি, বিয়ের পরে আর কখনো দেখিনি। সে আজকাল কোথায় থাকে জানেন নাকি? সে থাকে রানাঘাটের শ্বশুর বাড়িতে। তবে তোমাকে মা বলে খুব ভালো করেছে। কুসুম আমার মেয়েরই মতো। বউটি বিচি কোটা বন্ধ রাখিয়া গলায় আঁচল জড়িয়া দূর হইতেই প্রণাম করিল। এসো মা, চিরজীবী হও, সাবিত্রীর সমান হও। বউটি হাসিয়া বলিল, আপনি যখন উঠোনে দাঁড়িয়ে তখনই আপনাকে দেখে আমি চিনেছি। আমি শাশুড়িকে গিয়ে বললাম আমার পিসিমার গায়ে মান শুনি। তখন শাশুড়ি গিয়ে শ্বশুরকে জানালেন। বেশ বেশ মা, আসবো, যাব। আমার আরেকটি মেয়ে হলো, তার সঙ্গে দেখাশোনা করে যাব। ভালোই হলো। বউটি সলজ্জভাবে বসিল। আজ কিন্তু আপনাকে যেতে দেবো না, থাকতে হবে এখানে এখানে। না মা, আমার তো থাকা চলবে না। তা হবে না, যান দেখি কেমন করে যাবেন। আমি জোর করতে পারি না বুঝি? অবশ্যই পারো মা, কিন্তু আমার মনে শান্তি নেই। আবার সুদিন পেলে এসে এখানে দুদিন থেকে যাও। বউটি হাজারের মুখের দিকে চাহিয়া বলিল, কেন, কি হয়েছে আপনার? হাজারী স্বভাব দুর্বল মন সহানুভূতির গন্ধ পাইয়া গড়িয়া গেল। সে তাহার চাকুরি যাবার আনুপূর্বিক ইতিহাস সংক্ষেপে বর্ণনা করিয়া গেল। ডাল নামাইয়া চচ্চড়ি রাঁধিবার ফাঁকে ফাঁকে একটু গর্ব করিবার লোভও সম্বরণ করিতে পারিল না। রান্না যা করতে পারি মা, তোমার কাছে গুমর করে বলছি নে, অমন রান্না রানাঘাটের কোনো হোটেলে কোনো বামুন ঠাকুর রাঁধতে পারবে না।
হয় না হয় মা, এই তোমাদের এখানে এই যে চচ্চড়ি রাঁধছি, তোমাদের সকলকে খাইয়ে দেখাবো। আমি জোর করে বলতে পারি, এরকম চচ্চড়ি কক্ষনো খাওনি, আর কখনো খাবেও না। বউটি বিস্ময়ে সম্ভ্রমে মুগ্ধ দৃষ্টিতে হাজারের দিকে চাহিয়া কথা শুনিতেছিল। বইল, তাহলে আমায় শিখিয়ে দিতে হবে খুড়োমশাই। একদিনের তো কম্ব নয় মা, টেকালেও শিখতে পারা কঠিন হবে। তোমায় ফাঁকি দেওয়া আমার ইচ্ছে নয় মা, এ শেখা এক আধ দিনে হয় না। তা আপনি যদি অমন রাঁধুনি, আপনার আবার চাকরির ভাবনা কি? কত বড় লোকের বাড়ি ভালো মায়না দিয়ে আপনাকে রাখবে? অদৃষ্ট যখন খারাপ হয় মা, কিছুতেই কিছু হয় না। হাতে টাকা থাকে, দুদিন চেষ্টা চরিত্র করে বেড়াতে পারি। বেড়াবো কি? রেস্তে ফুরিয়ে এসছে কিনা। ক টাকা লাগবে বলুন তো? কেন, তুমি দেবে নাকি? যদি দিই? সে আমি নিতে পারবো না মা। কুসুম দিতে চেয়েছিল, কিন্তু আমি তা নেব কেন? তোমরা মেয়ে মানুষ, ব্যাঙে রাঁধুনি পুঁজি করে রেখেছো, তা থেকে নিয়ে তোমাদের ক্ষতি করতে চাই না। আচ্ছা, আপনাকে যদি টাকা ধার দিই? আপনাকে বলি শুনুন খুড়োমশাই, আমার মার কাছ থেকে কিছু টাকা এনেছিলাম, এখানে রাখবার তো জো নেই। একটা কথা বলবো? এদিক ওদিক চাহিয়া সুর নিচে করিয়া বইল, ননদ আর যা ভালো লোক নয়, এক্ষুনি যদি টের পাই নিয়ে নেবে। আমি আপনাকে টাকা ধার দিচ্ছি, আপনি সুদ দেবেন কত করে বলুন তো? এই খুশির লোভী সরলা মেয়েটির প্রতি হাজারিন মন করুণায় ও মমতায় গলিয়া গেল। সে আরো খানিক মজা দেখিতে চাহিল। এমনি টাকা দেবে মা? আমায় বিশ্বাস কি? তা বিশ্বাস না করলে কি কারবার চলে? আর আপনি তো চেনা লোক, আপনার গা চিনি, বাড়ি চিনি, চিনলেই হলো। একটা লেখাপড়া করে দেবে না? কত টাকা দিতে চাও? আমার কাছে আছে ৮০ টাকা, সবই দিতে পারি আপনি যদি নেন। সুদ কত দেবেন? কত করে চাও? আপনি যা দেবেন, টাকায় ২ পয়সা করে রেট, আপনি ১ পয়সা দেবেন। কেমন তো? আপনার পায়ে পড়ি খুড়োমশাই, টাকাগুলো আলাদা আমার তোরঙ্গতে তোলা আছে, কেউ জানে না। আপনাকে এনে দিই, টাকাগুলো খাটিয়ে দিন আমায়। কাকে বিশ্বাস করে দেব? কে নিয়ে যাবে? আর হয়তো দেবেই না। কই, লেখাপড়ার কথা বললে না তো? আমি লেখাপড়া জানি না। কি লেখাপড়া করে নেব? আপনি চান একটা কিছু লিখে দিয়ে যান, কিন্তু তাতে লোক জানাজানি হবে। সে কাজের দরকার নেই। আপনি নিয়ে যান, আমি দিচ্ছি, মিটে গেল। এর আর লেখাপড়া কি?